দর্শক, মাছরাঙা সংবাদ এবং ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। আমাদের সামনের বিভিন্ন উপকরণ দেখে বোঝাই যাচ্ছে আমাদের আজকের দ্বিতীয় ঘন্টায় আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন নারী উদ্যোক্তাকে। তিনি সুলতানা পপি। চলুন দর্শক, আমাদের অতিথিকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি ভালো। মেলা বসেছে আমাদের চারপাশে। একদম, এবং আপনাকে ধন্যবাদ যে আমাদের স্টুডিওটা এত সুন্দর করে আমরা সাজিয়ে ফেলেছি আপনার ছোট ছোট অনেক সুন্দর আপনার করা জিনিসগুলো দিয়ে। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমি দর্শকদের কিছু দেখাতে পারবো এর জন্য। আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা একজন সফল ব্যক্তির ছোটবেলার গল্প দিয়ে শুরু করি। আপনার ছোটবেলা কোথায় কেটেছে? আমার ছোটবেলা কেটেছে বাগেরহাট, চিতলমারি, কলাতলা গ্রাম। আচ্ছা, এবং ঢাকা, দুই জায়গায় মিলাই কেটেছে। আচ্ছা, ছোটবেলার স্মৃতি বলতে কি ঢাকার স্মৃতি মনে পড়ে বেশি নাকি সেই না, জায়গার? গ্রামের স্মৃতি বেশি আচ্ছা, মনে পড়ে। কি মনে পড়ে? ছোটবেলাটা তো আসলে মনে করার মতো, অবশ্যই। কারণ ওই সময় যে সময়টা, ওটার ভিতরে কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না। এখন যেমন আমরা নিয়মের মধ্যে চলি, তখন অফুরন্ত সময় যা ইচ্ছা করা যায়, খেলাধুলা, পড়াশোনা, বকুনি, সবকিছুর মধ্যে একটা আনন্দ ছিল। ভাই বোন কতজন ছিলেন? আমরা 3 ভাই বোন। আচ্ছা, ভাই বোন। আপনি? আমি মেজো, আমার বড় বোন, ছোট ভাই। আচ্ছা, আপনি কি দূরত্ব ছিলেন না শান্ত স্বভাবের ছিলেন? একটু চুপচাপ, চুপচাপ। মানে ভাই বোনদের মধ্যে মার খেতাম কম আমি, মানে একটু চালাকি করে চলতাম মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছোটবেলায় দুষ্টুমি তাহলে একদমই হতো না? হতো, সেটা সবার আড়ালে, মানে আচ্ছা, বুদ্ধি করে। না, এমন হয় অনেক সময় ভাই বোনদের মধ্যে যে অন্য ভাই বোনরা দুষ্টামি করলো বা আপনি করলেন, কিন্তু বকুনি খেলে অন্য ভাই বোনেরা। হ্যাঁ, এরকমই। হয়তো বড় বোন, আমি হয়তো দুষ্টামি করলাম, মার খাবো আমি, কিন্তু দেখা গেল বড় বোন এমন একটা কাজ করে ফেললো যে ওই মার খাচ্ছে, আমি সুন্দর আরো ঘর বাড়ি গুছিয়ে পড়াশোনা করতে বসে গেলাম, আমাকে কিছু বলার সুযোগ নাই। বুদ্ধিমান দুষ্টু। জি। ছোটবেলায় আপনারা সব ভাই বোনেরা সব উঠানে একসাথে খেলাধুলা করতেন, সেই হ্যাঁ, স্মৃতিগুলো মনে আমাদের পড়ে? বয়সী আমরা বাড়িতে, আমাদের বাড়িটা বেশ বড়, খান পরিবার। জি। আচ্ছা। তো আমাদের বংশে যারা ছিলেন চাচাতো ভাই বোনেরা, জি। আমাদের বয়সী অনেকেই ছিলাম আমরা, যারা একসঙ্গে বিকেলবেলায় খেলাধুলা করতাম। বেশ বড় উঠান, ওখানে বিভিন্ন রকমের খেলা, যেটা বলে বৌছি আচ্ছা। বা দাঁড়িয়ে বাঁধা। তবে আমার আম্মা আমাদেরকে বেশ শাসনের মধ্যে সব সময় যেতে দিত না, বা কন্ট্রোলে রাখতো আর কি। আচ্ছা, আপনি তৃতীয় কিংবা চতুর্থ শ্রেণীতে পড়বার সময় বোধহয় সেলাই শুরু করেছিলেন? হ্যাঁ, আমি আসলে, আমার আম্মা আমাদের ছোটবেলা থেকেই জামা কাপড় বানিয়ে পরাতেন, মানে পছন্দ করতেন। আচ্ছা। সেই সূত্রে আমাদের ঘরে মেশিন ছিল, তখন থেকেই আমরা আম্মার সেলাই দেখে দেখে আমরা সেলাই করতে পারতাম এবং মেশিন চালাতে। একটা বাচ্চা তৃতীয় শ্রেণীতে পড়ে, সে কিভাবে গ্রামে সেলাই যখন যারা থাকে তখন কিন্তু ওই বয়সটাও বেশ কিছুটা চালাক হয়ে যায়। একটা শহরের বাচ্চা যখন তৃতীয় শ্রেণীতে পড়ে, সে কিন্তু অতটা চালাক হয় না, কিন্তু গ্রামে যারা থাকে পরিবেশের কারণে কিন্তু কিছুটা। তো আম্মার সেলাই দেখে দেখে আমরা নিজেরা করতে পারতাম। আমরা প্রথম হাতে সেলাই করার কি ছিল? পুতুলের জামা। পুতুলের জামা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার সেই বর্ণিল ছোটবেলার গল্পের আলোচ্যটায় আপনার পরবর্তী জীবন রাঙিয়ে তুলেছেন আপনি, এবং তার প্রমাণ এগুলো। আমরা আপনার সম্পর্কে ছোট্ট করে দর্শকদের একটু জানিয়ে দিই। দর্শক, আমরা কথা বলছি নারী উদ্যোক্তা সুলতানা পপির সাথে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি গড়ে তোলেন প্রশিক্ষণ প্রতিষ্ঠান রংধনু একাডেমি। সেলাই, ব্লক, বাটিক, ৬,৫০০ ধরনের রান্না প্রশিক্ষণ এবং পার্লারের কাজ সহ আরও বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নামে মাত্র মূল্যে তিনি দিয়ে থাকেন। পাশাপাশি তিনি বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করেন SOS শিশুপল্লীর সুবিধা বঞ্চিত মা ও শিশুদের। এছাড়া তিনি SME ফাউন্ডেশনের পক্ষ থেকেও বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন। এ পর্যন্ত তিনি প্রায় 1 থেকে 1.5 লক্ষ প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন। সফল নারী উদ্যোক্তা তার কাজের কৃতিত্ব স্বরূপ পেয়েছেন সিঙ্গার সেলাই পুরস্কার, জাতীয় পিঠা উৎসব পুরস্কার এবং ভারতের পিডিলাইট সম্মাননা। এমন গুণী একজন মানুষের সাথে চলুন আমরা আলাপচারিতে ফিরে যাই। ছোটবেলায় সেলাই করতেন, মার কাছ থেকে শিখেছেন বললেন। মা কখনো বকুনি দিত না পড়াশোনায় সমস্যা হবে? না, ওভাবে করতাম না। যখন অবসর সময় ছিল
তখনই করতাম। আর নিয়মিত স্কুলে যেতে হতো, পড়াতে ফাঁকি দেওয়া চলতো না। আচ্ছা, আচ্ছা আচ্ছা, কে ভালো সেলাই করতে, আপনি না আপনার ছোট বোন, আপনার বড় বোন? আমার বড় বোন খুব ভালো করতো না, তার আমি একটা উৎসাহ ছিল, তার তেমন একটু উৎসাহ ছিল কম না? ছিল উৎসাহ, আচ্ছা আচ্ছা এখনো তার উৎসাহটা কম। আচ্ছা আচ্ছা, আমার কিন্তু আপনার উৎসাহটা উৎসাহ বেশি ছিল। বেশি, এবং এই জি। কারণে মনে হয় এত দূর চলে আসা। হয়তো আচ্ছা, ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? কখনো কি ভেবেছিলেন এরকম একজন ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, ডাক্তার কিন্তু হব? যখন দেখলাম যে ম্যাথমেটিক্স ভালো পারি না, আমাকে আর সায়েন্সে দেয়নি। তখন আসতে চলে জি। আসছেন। আচ্ছা, সেটি বোধহয় কাজে লেগেছে, কারণ কাজে শিল্পকলার লেগেছে। অনেক কিছু আপনি রপ্ত করেছেন। জি, আসলে যার যেদিকে আগ্রহ তার বোধহয় সেদিকেই যাওয়া উচিত। যাওয়া উচিত, এবং মানে জোর করে কোনো কিছু করানো উচিত না। আমাকে যদি সায়েন্সে দিত তাহলে হয়তো আমি ভালো করতাম না। অবশ্যই। যেহেতু আমি আমার নিজস্ব গতিতে আসছি, আমি ভালো করতে পারবো মনে হয় আরো ভবিষ্যতে। স্কুলে মনে হয় একটা বই আছে যে গার্হস্থ্য অর্থনীতি, জি। তখন তো স্কুলের টিচাররাই বলেন যে অনেক ধরনের জিনিস তৈরি করে নিয়ে আসতে। হ্যাঁ, তবে ব্যবহারিক বিভিন্ন আমরা আপনার যখন ক্ষেত্রে সেটা আমরা হয়েছিল? যখন স্কুলে পড়েছি আমাদের গার্হস্থ্য অর্থনীতিটা ছিল না। আচ্ছা, ছিল না, যার কারণে স্কুলে ওই পরিবেশটা আমরা পাইনি। তবে আমি পারিবারিকভাবে বা পরিবেশ আশেপাশে দেখে আমি অনুপ্রেরণাটা পেয়েছি। আপনি এসএসসি পরীক্ষা দিয়েছিলেন কোন স্কুল থেকে? এটা কলাতলা হাই স্কুল, আচ্ছা, ওখান থেকে আমি এসএসসি পরীক্ষা সেটা দিয়েছি আপনার গ্রামে। আমাদের গ্রামে। এসএসসি পরীক্ষার পর আপনি চাকরি শুরু করেছিলেন, হ্যাঁ, সেটি কেন? এসএসসি পরীক্ষার পরে আমরা মানে ঢাকায় সেটেল হয়ে যাই। আচ্ছা, তার আগে ঢাকা এবং গ্রামে মিলে আসা যাওয়া ছিল। আমার আব্বা মূলত ঢাকায় সেটেল, মানে আমার দাদা ঢাকায় সেটেল ছিলেন। তো আব্বা বাড়িতে গিয়েছিলেন, ভালো লেগেছে ওখানে, কিছুদিন থাকলেন। তারপরে আমি যখন এসএসসি পরীক্ষা দেই, আমার বোন এসএসসি পরীক্ষা দিয়ে এসে হোস্টেলে থাকে। তা আমি তখন বলি যে না, আমি আর হোস্টেলে থাকবো না, আমি নিজেদের বাড়িতেই থাকবো। তো বাসায় থাকি আমি, এবং তখন আমার কাছে মনে হয়েছিল যে মেয়েদের কিছু করা উচিত। প্রতিদিন আব্বার কাছ থেকে টাকা নিব, টাকা নিয়ে কলেজে যাব, আমার ভালো লাগতো না। আচ্ছা আচ্ছা, এবং আমার কাছে মানে শুরুতেই যেমন আমার কাজ শেখার খুব ইচ্ছা ছিল, তখনই আমার কাছে মনে হয়েছে যে আমি এই অবসর সময়টাকে কাজে লাগাই। রেজাল্ট দিতে 3 মাস সময় লাগবে, ওই সময়টায় কিছু করি। তখন আমি একটা এনজিওতে দুস্থ মহিলাদেরকে কাজ শেখানো হতো, ওখানে আমি কয়েক মাস রেজাল্টের আগে কাজ করি। ওখান থেকে আপনাকে শেখা হলো এই যে এত কিছু? এত কিছু ওখান থেকে শেখা না, ওখানে আপনার রান্নার রূপচর্চা এগুলো শিখেছিলেন কোত্থেকে? এগুলা শিখেছি আমি। লিভিং ডল একটা পার্লার আছে শান্তিনগরে, ওখানে আমি কিছু পার্লারে কাজ শিখেছি। তাছাড়া আমি রিসেন্টলি পার্সোনাতে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে পার্সোনাতে আমাকে একটা কোর্স করানো হয়েছে, এটা গভর্নমেন্ট থেকে। এর বাহিরে আমি ব্যক্তিগতভাবেও কিছু বিউটিশিয়ানদের কাছ থেকে কাজ শিখেছি। লরিয়াল মেট্রিক্সের কাছ থেকেও কিছু পার্লারের কোর্স করেছি। এটা হচ্ছে বিউটিফিকেশনের উপরে। আচ্ছা, আর রান্না? আর রান্নাটা আমি বিশেষ কোনো প্রতিষ্ঠানে ওইভাবে শিখিনি। যে বড় বড় হোটেলগুলো আছে, যেমন রেডিসনের শেফ মুজিব, ওনার কাছে আমি কার্ভিংয়ের কিছু কোর্স করেছি, বা ঢাকা ক্লাবের হাফিজ, উনি হচ্ছে কনভেকশনের উপরে কাজ করায়, ওনার কাছে আমি কনভেকশনের কাজ, বা সিগাল হোয়াইট হাউস হোটেল, ওখান থেকে আমি শেফদের কাছ থেকে আরও অন্যান্য কাজ শিখেছি এমনিভাবে। বা ধাবার কিছু কারিগর আছে যারা ইন্ডিয়ান, ওখান থেকে আমি ইন্ডিয়ান ফুডগুলো শিখেছি। এমনি করে 6500 রান্না? হ্যাঁ, এমনিভাবে আমার যখন যে মানে ভালো লাগে, বা আমি শুনি যে ওই জায়গায় ওই ভদ্রলোক ভালো শিখায়, আমি তার কাছে চলে যাই, বা তাকে আমার প্রতিষ্ঠানে নিয়ে এসে আমি তার কাছ থেকে শিখি। আপনি এই রান্নার কথাগুলো আমরা একটু শুনবো, কিন্তু আপনার প্রশ্নটাও শুনবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতির পর। অবশ্যই। দর্শক চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকবার জন্য। রুম্মান এবং সাইমা আছি নারী উদ্যোক্তা সুলতানা পপির সাথে, কথা বলছিলাম তার সাথে। সাইমা আমাকে থামিয়ে দিয়েছিল, একটি প্রশ্ন ছিল আমার। জি, সবার তো দেখা যায় যে একদিকে আগ্রহ থাকে, কিংবা বেশি হলে দুই দিকে। আপনার এই যে নানা দিকে আগ্রহ, রান্না, রূপচর্চা,
কিংবা এই জাতীয় ক্ষুদ্র কুটির শিল্প এবং আরো বিভিন্ন ক্ষেত্রে এই আগ্রহগুলো কি ছোটবেলাতেই ছিল সবগুলো? না, ছোটবেলাতেই সবগুলো ছিল না। তবে আবার অস্বীকার করাও যায় না। যেমন রান্না বলেন, রূপচর্চা বলেন বা হাতের কাজ বলেন, সবগুলোই তো একজনের করা সম্ভব। কারণ যে রাঁধে সে রাতে তো সে চুল চুলো বাঁধে। বাঁধে। আমি যখন রান্না করব তখন তো রান্না খাওয়া শেষ। তাহলে কি আমি কোনো হাতের কাজ করব না? সেটাও করা তখন সম্ভব। চুল বাঁধার সময়। বা রূপচর্চা যখন করব তখন সেটাও সম্ভব। জি। এমনিভাবে আমার তো একটা এখন ট্রেনিং ইনস্টিটিউট, একটা ট্রেনিং ইনস্টিটিউট কিন্তু একটা সাইড নিয়ে চলে না, বিভিন্ন সাইড নিয়ে কাজ অবশ্যই। করতে হয়। এবং বিভিন্ন সাইড নিয়ে যখন কাজ করব তখন পারিবারিক যে প্রশিক্ষণটা ওতে কিন্তু কোনো ইনস্টিটিউট চালানো সম্ভব না, একাডেমিক প্রশিক্ষণ লাগে। যার কারণে আমি বিভিন্ন সাইডে একাডেমিক প্রশিক্ষণটা নিয়েছি। জি। এবং একাডেমিক প্রশিক্ষণ নিতে গেলে আমি যদি রান্না নিয়েই থাকি তাহলে আমার একটা ইনস্টিটিউট চালানো সম্ভব না। আবার পাশাপাশি সেলাই একটা রান্না যখন হবে, একজন মহিলা আসবে, আমার মূল উদ্দেশ্য মহিলাদেরকে উন্নয়ন করা। দুস্থ মহিলারা যারা আপনার নির্যাতিত সমাজে, তাদের কিন্তু কিছু করার থাকে না। বা উচ্চবিত্ত মধ্যবিত্ত বলেন, সব ফ্যামিলিতে কিন্তু মহিলারা নির্যাতিত। হয়তো একটা সময় সে বাবার টাকা পয়সায় সে বেশ ভালো থাকে বা ভাইয়ের সাপোর্টে ভালো থাকে, আরেকটা সময় এসে হাজবেন্ডের সাপোর্টে, তার কিন্তু কোনো সাপোর্ট নাই। সেটাই। আমার মনে হয় যে একজন মহিলা তার নিজস্ব কোনো সাপোর্ট থাকা উচিত অবশ্যই। এবং সেই নিজস্ব সাপোর্ট থেকে তাকে নিজের কিছু শেখা উচিত। তো একজন আমার কাছে যখন রান্না শিখতে আসবে, সে হয়তো রান্নায় উৎসাহিত নাও হতে পারে, সে সেলাইটা করতে পারে বা সে হাতের তৈরি ব্যাগ করতে পারে বা ফুল তৈরি করতে পারে বা পটারি ডেকোরেশন করতে পারে বা জুটের ব্যাগ, কাপড়ের ব্যাগ, বিভিন্ন রকমের ড্রাই ফ্লাওয়ার, কাপড়ের ফুল আছে, ক্রেপ্ট পেপারের আছে, নেট ফ্লাওয়ার আছে, বিভিন্ন ধরনের ফ্লাওয়ার আছে বা বিভিন্ন শো পিসগুলো আছে। এক একজন কিন্তু এক এক দিক থেকে তার কোয়ালিটিটা নিয়ে উঠিয়ে নিয়ে আসে। বা ব্লক আছে, বাটিক আছে, এমব্রয়ডারি আছে। তো আমার কাছে মনে হয়েছে আমি যখন একটা ইনস্টিটিউট করব, সেই ইনস্টিটিউটে সব ধরনের প্রশিক্ষণ থাকাটা প্রয়োজন। এবং সব ধরনের প্রশিক্ষণ যখন থাকা প্রয়োজন, তখন আমাকেও জানতে হবে। অবশ্যই। আমি যখন একটা কোর্স পরিচালনা করব, হয়তো সবগুলো সাইড আমি ক্লাস নিতে পারবো না, আমি টিচার দিয়ে করাবো। টিচার দিয়ে করালে আমি যদি না জানি সে কতটুকুন স্টুডেন্টদের দিবে, অবশ্যই। সেটা সেটাও একটা আমাকে জানার বিষয় জানার বিষয়। আসলে একটা একাডেমি চালানোর জন্য যে চালাবে তার সবকিছুই আসলে জি, জানতে হয়। জি। আবার একটু পেছনে ফিরে তাকাই, আপনি যখন এসএসসি পরীক্ষার পর চাকরি শুরু করলেন, তখন কলেজে পড়তেন আপনি? তখন কলেজে ভর্তি হইনি। আচ্ছা। রেজাল্ট হলো, রেজাল্টের পরে কলেজে ভর্তি আচ্ছা। হলাম। তো কলেজে পড়া অবস্থায় আপনি বিভিন্ন প্রশিক্ষণ নিতেন এবং আপনি যেটা বলছিলেন যে জি। বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিতেন, তো পড়াশোনা এবং এই প্রশিক্ষণ দুটো একসঙ্গে সামাল দিতেন কিভাবে? কলেজে যখন আমি ভর্তি হলাম তখন আমি ওই যে চাকরিটা এনজিওতে ঢুকেছিলাম, ওটাকে আমি ছেড়ে দিলাম। ওটা হচ্ছে আমার কিউরিসিটি, যে আমি দেখবো যে কি হয়, কি শিখায় চাকরি। সবাই শুনি বড়রা চাকরি করে, আসলে চাকরির মধ্যে কি আছে দেখা। তো আমি ওই চাকরি করে আমার একটা মানে চাকরির প্রতি নেশা হলো। তো আমি কলেজে যখন ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে আমি আড়ংয়ে চাকরি করি কিছুদিন আবার। আচ্ছা আচ্ছা। 6 আড়ংয়ে বছরের মতো বোধহয়। হ্যাঁ, 5.5 বছর আমি আড়ংয়ে কাজ সেখানে করি। কি করতেন আপনি? ওখানে আড়ংয়ে আমি ফার্স্টে সেলসে ঢুকি, স্টুডেন্টরা করে কাজটা। তো পার্ট টাইম আপনার বিকেল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত। সকালে আমি 8টা থেকে 2টা পর্যন্ত, 2টা 10 পর্যন্ত কলেজ ছিল। তারপরে আমি 3:30 থেকে আড়ংয়ে সাথে কাজ যেতেন। করি। এবং আড়ংয়ে যখন কাজ করি তখন কিন্তু আমার কাজের প্রতি আরো আগ্রহ বেড়ে যায়। আচ্ছা। ওখানে নানা রকমের কাজ, হাতের কাজ। এখন আমি যে কাজগুলো করতেছি, সব কাজগুলো কিন্তু বিভিন্ন প্রডিউসাররা করে নিয়ে এসে ওখানে দিতেন, সেল হতো। তো ওই কাজগুলোর প্রতি আমার বেশ আগ্রহ জন্মায়। তো সেখানেও আপনি সেখানেও উৎসাহ আমি পাচ্ছিলেন। উৎসাহিত হই এবং তখন থেকে আমি বিভিন্ন কাজ শেখার প্রতি আগ্রহীত হই যে একাডেমিকভাবে আমি কিছু শিখব। আচ্ছা। তখন আমি বিভিন্ন প্রতিষ্ঠানে আমি একাডেমিকভাবে কাজ শেখার চেষ্টা করি। আচ্ছা। এবং একটা সময় আমি আড়ংয়ে কাজ করতে করতে তখন শিলু আবেদ ছিলেন, উনি আমাকে কাজের সম্মাননা দেন। আমরা প্রায় 12 থেকে 15 জন আমরা কাজের স্বীকৃতি পাই।
প্রশংসাপত্র যে আমরা ভালো কাজ করি, বাহ। তখন আরো উৎসাহটা বেড়ে যায়। পরবর্তীতে আপনি একটা একাডেমি খুলেন, যেখান থেকে আপনি এত সফল একটি নাম কিংবা অনেকের জন্য দৃষ্টান্ত হয়েছেন। সেটির নাম রংধনু রেখেছিল কে? রংধনুটা আমি রেখেছি। রংধনু রাখার আগে অনেক চিন্তা করেছি যে রংধনু কেন রাখবো। সেটি তা আমার আমার কাছে প্রশ্ন। মনে হয়েছে যে রংধনু তো রং আলো ছড়ায়, হুম হুম। রং ছড়ায়, বিভিন্ন কালারের সম্মিলনে রংধনুটা। তো রংধনু একাডেমি যদি আমি নাম দেই, তাহলে এখানে যারা কাজ শিখবে, বিভিন্ন রকমের কাজ শিখে তারাও তাদের জীবনকে আলোকিত করতে পারবে। এজন্য আমার রংধনু বাহ, একাডেমি রাখা। অনেক সুন্দর একটি ভাবনা। তো এই যেটি আপনার উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যকে সফল হয়েছে বলে আপনি মনে করেন? সম্পূর্ণভাবে এখনো সফল হয়নি। আমার ইচ্ছা আছে এটা মানে আপনার জাতীয় পর্যায়ে একটা স্বীকৃতি পাওয়া, যেটা আমার এখানে সার্টিফিকেট দিয়ে যে কোনো জায়গায় মানুষ তার কর্মদক্ষতা বা কর্মক্ষেত্রে যেতে পারবে। এখন আমরা সিঙ্গার থেকে সিঙ্গারের সার্টিফিকেট দিচ্ছি, সেলাইয়ে বা যুব উন্নয়নের মাধ্যমেও কিছু সার্টিফিকেট আমরা পার্লার বা অন্যান্য ক্ষেত্রেও দিচ্ছি। কিন্তু আমি চাই যে আমার রংধনু একাডেমির সার্টিফিকেট যেন ইন্টারন্যাশনালি মান পায়, এরকম ইচ্ছা আছে। এখন সেটার জন্য কোনো চেষ্টা করছেন আপনারা? আমি জয়েন্ট স্টক থেকে আমার রংধনু ফাউন্ডেশন নামে একটা রেজিস্ট্রেশন নিয়েছি এবং যুব উন্নয়ন থেকেও নেওয়া হয়েছে। আরও কিছু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিতে হবে, এখন কাজ চলছে। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের সামনে যেসব আছে আপনি নিয়ে এসেছেন আমাদের জন্য, এই সবগুলোকে আপনার করা? হ্যাঁ, সবগুলো আমার করা। আচ্ছা, রুম্মান, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, তুমি কি রান্না করতে পারো? বলার মতো আসলে কিছুই পারি না। চা বানাতে পারি, ভাত রাঁধতে পারি। তুমি কি জানো যে ওনার প্রতিষ্ঠানের ছেলেদের জন্য রান্নার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? সত্যি? জি, আচ্ছা, সেটা কি মহিলাদের সাথেই তারা শিখতে পারছে? মহিলাদের সঙ্গে আসলে যে শিখবে তার সঙ্গে কথা বলে বুঝতে হবে যে আসলে তাকে কি মহিলাদের সঙ্গে দেওয়া যাবে কিনা। তারপরে আমরা সেটা নির্বাচন করি যে না, মহিলাদের ব্যাচে দেওয়া যাবে না, তার জন্য বিশেষ ব্যাচের ব্যবস্থা করতে হবে। মানে তাদের মানসিকতার উপর নির্ভর করবে তারা কোথায় শিখতে পারবে। জি। আচ্ছা আচ্ছা, এইজন্য আপনারা কি আলাদা একটা ব্যাচ করেছেন? আলাদা যদি ব্যক্তিগতভাবে কেউ যে এককভাবে শিখতে চায়, তখন তাকে ফিটা একটু বেশি দিতে হবে, যে ম্যাটেরিয়াল কস্টের যে ফিটা সেটা। আর তাছাড়া যদি কয়েকজন নাম লিখিয়ে অনেকটা সময় অপেক্ষা করে, কয়েকজন হলো একসঙ্গে ছেলেদেরকে শেখানো হয়। তার মানে তুমি খুব শীঘ্রই ওনার প্রতিষ্ঠানে গিয়ে রান্না শিখতে পারবে। অবশ্যই, আসলে ছেলে মেয়ে সবারই কিছু না কিছু রান্না জানা উচিত। এবং আমরা দেখি যে দেশ বিদেশের সব বড় বড় বাবুর্চি কিন্তু পুরুষ। জি, এবং পুরুষদেরই কিন্তু রান্না বেশি ভালো হয়, মজাদার হয়, কারণ তারা তো রান্নায় অভ্যস্ত না। যখন তারা রান্নাটা করতে যায়, মনে হয় যে আমারটা ভালো হতে হবে, ভালো না হলে তো হবে না। আর মহিলারা সব সময় করে, মনে হয় যে ভালো না হলেও তো চলে যাবে, খাবে। কিন্তু এটা একটা বাজে মিথ আছে বোধহয় যে রান্না করবে শুধু মেয়েরাই। আসলে এটা কিন্তু ঠিক না। কোথাও কিন্তু নাই যে মেয়ের জন্য এই কাজটা বা ছেলের জন্য এই কাজটা, সম্মিলিতভাবে করাটাই উচিত। অবশ্যই। আপনি তো পিঠাও বানাতে পারেন জি, রান্নার পাশাপাশি, এবং আপনার হাতে অনেক পিঠা অনেকে খেয়েছে, মজা পেয়েছে, এবং এই জন্য আপনি পুরস্কৃত হয়েছিলেন। জি, আমি বেশ কয়েকবার পুরস্কার পেয়েছি। সম্প্রতি বোধহয় ইলিশ মাছ পিঠা করে আপনি পুরস্কার পেয়েছেন। ইলিশ পিঠা। ইলিশ পিঠা, আসলে ইলিশ পিঠাটা আমি সম্প্রতি না, কয়েক বছরই আমি ইলিশ পিঠার উপরে পুরস্কার পেয়েছি, জাতীয় পুরস্কার। একই পিঠার উপরে? একই পিঠার উপরে, যেমন মজুতে পেয়েছি, দৃষ্টি আয়োজিত ঢাকা ইউনিভার্সিটির ওখানে পেয়েছি জাতীয় পিঠা উৎসব, বা কফি হাউস আয়োজিত জাতীয় পিঠা উৎসব। আচ্ছা, আমি কি একটু আপনার কাছে রিকোয়েস্ট করতে পারি যে ইলিশ পিঠা আসলে কিভাবে বানাতে হয়? হ্যাঁ, ইলিশ পিঠাটা আসলে সম্পূর্ণটা ইলিশ মাছকে সিদ্ধ করে কিমা করে নিতে হবে, কাটা সরিয়ে দিয়ে। কিমাটাকে ভুনা করে রান্না করতে হবে, খুব হালকা মশলা। এখানে কোনো মশলা বলতে কি, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, যদি ধনেপাতা কেউ পছন্দ না করে দিবে না। এটা দিয়ে পুরটা তৈরি করে নিয়ে চাউলের গুঁড়া এবং ময়দা দুইটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে ওভাল শেপে একটা রুটি তৈরি করতে হবে। রুটিটার উপরে আপনার পুর বিছিয়ে দেব,
দেওয়ার পরে ওটাকে ইলিশ মাছের শেপটাকে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, তখন তারপরে এটা জি, কি এবং ভাজতে হবে? এরপরে আমরা ভাজবো, আচ্ছা আচ্ছা ভেজে আচ্ছা। মচমচে করে পুরটা খাবো। যে রুটিটা করব সেটাকে তো পাতলা করতে হবে। এটা আমরা যে সকালে নাস্তা খাই যে রুটিটা ওরকম মোটা করব, খুব বেশি মোটাও না আবার পাতলাও না। তার মানে আপনার হাতে ইলিশ পিঠাটাই সবচেয়ে বেশি মজার। না, শুধু ইলিশ পিঠাটাই মজা না, আমি আসলে 1 থেকে 150 রকমের পিঠা বানাই। কোন পিঠাটা সবচেয়ে বেশি মজার আপনার হাতের? এক একজনের, যেমন ছাঁচের একটা পিঠা আছে, আমাদের যখন জাতীয় পিঠা উৎসবে যাই কফি হাউজে, ওখানে ছাঁচের পিঠাটা অনেকে পছন্দ করে। হৃদয়হরণ পিঠা আছে, হৃদয়হরণ এটা কি পিঠা? এটা আসলে হার্টের শেপে, আপনার সেটি নারকেলের খেলে কি হৃদয় হরণ হয়ে যাবে কারো? হয়তো। তুমি কেউ না। তো হৃদয়হরণ পিঠাটা সম্পূর্ণ নারকেল দুধের উপরে করা। আচ্ছা। আচ্ছা আচ্ছা। ওটার টেস্টটা আলাদা। এটার নামটা আসলে কে দিয়েছিল? এটা আমি আসলে পিঠা, যেহেতু পিঠা নিয়ে কাজ করি বা রান্না নিয়ে কাজ করি, অনেক সময় নতুন কিছু করার চেষ্টা করি। তো যেহেতু হার্ট শেপ করা, মনে হয়েছে যে এটাকে হৃদয়হরণ নাম দিলে বেশ একটা আচ্ছা। আকর্ষণীয় আপনার নাম নামের হবে। মধ্যেও বেশ একটা চমক আছে। জি, যে হৃদয়টাকে হরণ করা। আর পিঠাটা সত্যিই টেস্টি। আচ্ছা। যেহেতু আমরা যে পিঠাটা তৈরি করব কাইটাও নারকেল দুধ দিয়ে করি, এবং পিঠাটা করার পরে নারকেল দুধের ভিতরে আবার ভিজাই। আচ্ছা। তো যারা নারকেল খেতে পছন্দ করে তাদের মনে হয় হৃদয়টাকে আমার হরণ তো নাম করতে। শুনেই এখন হৃদয় হরণ খেতে ইচ্ছে করছে। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার একাডেমিতে পিঠা অবশ্যই, খাওয়ার আমরা জন্য। দেখতে পাচ্ছি রংধনু একাডেমির একটি প্রসপেক্টাস আছে এখানে। জি, এখানে মনে হয় লেখা আছে আপনি কি কি ধরনের প্রশিক্ষণগুলো দিয়ে জি। থাকেন। সেটি আমরা পরে দেখব, তবে তার আগে আমাদের সামনে যেগুলো আছে সেগুলো সম্পর্কে শুনি। ওখানে একটা চুড়ি দেখতে পাচ্ছি, কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আপনি চুড়ি বানানো শিখিয়েছেন। হ্যাঁ এই চুড়ি বানানো হ্যাঁ, এটা ফ্যাশন জুয়েলারি চুড়ি। আমাকে একটু দেবেন? হ্যাঁ, ফ্যাশন জুয়েলারির। তুমি কি আচ্ছা, পরে আচ্ছা। দেখতে চাও? এটা আমি নিয়ে নিব। এটা কিভাবে করেছেন? এটা আসলে ভিতরে বেসটা যেটা, ওটা হচ্ছে কাঠের বেস। কাঠের চুড়িটার উপরে আমরা নো স্টিচ গ্লো লাগিয়ে কাঠের চুড়িগুলো তো কিনে নিতে হচ্ছে কিনে আপনাদেরকে। নিতে হচ্ছে। আচ্ছা, আচ্ছা। অথবা আমরা অর্ডার করে প্লাস্টিকের বেসটাকেও করে নিতে পারি। আচ্ছা। যখন বাণিজ্যিক হারে যদি কেউ করে, তখন অর্ডার করে প্লাস্টিক বেসটাকে করলে ওটা হালকা হবে, কাঠের থেকে বেশি হালকা হবে, এবং দামও কম পড়বে। এটি কত দাম পড়বে? এই চুড়িটা আমরা যখন বেস তৈরি করে নিব একসঙ্গে অনেক, তখন একটা বেস 5 থেকে 60 টাকার মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এই চুড়িটার দাম 5 থেকে না, 60 টাকা? বেসটার কথা বলেছি। আচ্ছা, কমপ্লিট আচ্ছা, চুড়িটা যখন আমরা করব, এটা 150 থেকে 200 টাকার মধ্যে sell এক আচ্ছা। পিস করতে- চুড়ি। এক পিস আচ্ছা, চুড়ি। আচ্ছা। তার উপরে মানে তো সাইমা কাজ করাও 150 আছে। থেকে 200 টাকা রেডি রাখো। না, আমার মনে হয় উনি আমাকে নিজেই গিফট করবেন। না, এটা আপনার জন্য। Thank কিন্তু you. সেটা তোমার নেওয়া উচিত হবে না। আমি পরে ফেলেছি। জি। আচ্ছা, আমি আরো জিনিস দেখতে চাচ্ছি। ওখানে আপনার একটা হাতে করা মালা এবং মালার দিকে কানের শুরু দুল। থেকে সাইমার একটা এখানে আমরা সুনজর ছিল। হাতে মাটি দিয়ে তৈরি করা এটা, বিভিন্ন মাটি দিয়ে কিভাবে গহনা করা যায় সেটার সাইমা জন্য একটু কানের দর্শকদের দুল দেখাতে পারো। জি। এবং এই মালা। মালাটাই আগে দেখাই। এই মালাগুলো মনে হয় পহেলা বৈশাখে পহেলা খুব বেশি বৈশাখের জন্য জনপ্রিয়। জনপ্রিয়। আর 1 মাস পরেই আর 1 পহেলা মাস বৈশাখ। পরে এবং আমার শাড়ির সাথে এটাও খুব যাচ্ছে। এই মাটির মালাগুলো আসলে কিভাবে করেন? হাতেই করা হয়? হ্যাঁ, মাটিরকে খুব ভালোভাবে মসৃণভাবে মেখে নিতে হয়, এবং কয়েকদিন ভালো ভিজিয়ে রাখতে হয় মাটিটা। যখন খুব মসৃণ হয়ে যাবে, একদম মোমের মতো, তখন মাটি দিয়ে কাজ করতে হবে, এবং বানানোর পরে রোদ্রে শুকাতে হবে, এরপরে আগুনে পোড়াতে হয়। আগুনে পুড়িয়ে আমি যে ডিজাইন করতে চাবো সেই ডিজাইন করা সম্ভব। আনুমানিক কত সময় লাগে? এই মালাটা করতে ধরেন 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। এক আচ্ছা ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে একটা মালা, একটা কানের দুল। আচ্ছা, এটির দাম কত পড়বে? এই মালাগুলো কম দামে পড়ে। এটা আমরা কানের দুল এবং গলার মালাটা মিলিয়ে প্রায় 70-80 টাকার মধ্যে সেল করা সম্ভব। বাহ। এবং আমার মনে হয় এই বিভিন্ন অকেশনে মনে হয় এই বিভিন্ন মালাগুলো occasion-এ খুব বেশি বিক্রিও হচ্ছে বিক্রি আপনাদের। হচ্ছে, এবং এই মালাগুলো কিন্তু টিনেজার যারা, তারা কিন্তু বেশ পরে। আচ্ছা, আপনার পাশে এখানে আপনি নিয়ে এসেছেন আমাদের জন্য, দেখলাম যে একটা সুন্দর আমাদের flower vase। চারপাশে অনেক ফ্লাওয়ার। হ্যাঁ, আচ্ছা, এবং এই ফ্লাওয়ারটা এটা কিভাবে করেছেন? আসলে এটা খুব আমরা অরিজিনাল মনে হচ্ছে। ফেলে দেওয়া জিনিস। আমরা যে গোলাপ ফুলটা কিনি, ন্যাচারাল ফুলটা, আচ্ছা, সেটার উপরে একটা কাভার থাকে, জি। সেই কাভারটা কিন্তু ফেলে দেয় দোকানদাররা। জি। সেটাকে নিয়ে এসে আমি
ফুল করার চেষ্টা তার করলাম। মানে কি? মানে কোনো ড্যাফোডিল কিছু ফেলনা না। কোনো কিছুই ফেলনা না। আচ্ছা আচ্ছা। তো এটা একটা তার মানে ড্যাফোডিল এগুলো অর্ডার ফ্লাওয়ার করতে হচ্ছে না, এগুলো ওখান থেকে আপনি কালেক্ট ওখান করছেন? থেকে কালেক্ট এবং সবসময় কি পাওয়া যায় এগুলো? সবসময় না, দোকানদারকে বলে আসলে উনি রেখে দেয়, তখন ওনাকে কিছু টাকা দিয়ে দিলে আচ্ছা, উনি আগ্রহ নিয়ে রাখে। তো এটা দিয়ে আমরা একটা ফুলের ঝাড় করতে পারি। এই এবং পাতাগুলো কিভাবে করেছেন? পাতাগুলো আমরা ক্রেপ পেপার দিয়ে করেছি। আচ্ছা আচ্ছা। ক্রেপ পেপারের ভিতরে আমরা তার বসিয়ে পাতাগুলোকে সেট করেছি। এবং এর পেছনে একটা মটকা দেখতে পাচ্ছি। জি, পটরে। এটা আমরা একটা ফ্লাওয়ার ভ্যাস করেছি এখানে, মিরর ফ্লাওয়ার ভ্যাস বলে। এটাকে আমরা চাইলে এটার ভিতরে বিভিন্ন রকমের বাংলাদেশের সিনারি নিয়ে আসতে পারি, বাংলাদেশের ম্যাপ বা জাতীয় পাখি, জাতীয় ফল, বিভিন্ন জাস্ট দেখতে ভালো লাগা বা আমার যে একটা আইডেন্টিটি সেটাকে তুলে ধরা, এটা করতে পারি। আপনার এরকম অন্যান্য কাজের মধ্যে কি আপনি এরকম দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেন? চেষ্টা করি আমরা। আচ্ছা, স্বাধীনতার মাসে কি করছেন? স্বাধীনতাকে কোনো আপনার 26শে কাজে? মার্চ উপলক্ষে আমাদের বিভিন্ন গ্লাস পেইন্টগুলো থাকে। গ্লাস পেইন্টের ভিতরে আমরা স্বাধীনতা মাসের মুক্তিযুদ্ধের উপরে বিভিন্ন জি। ছবি করি।